তেজের কাছে যেতে চাইলে ইমনের মাথায় বাড়ি মেরে উচিত শিক্ষা দিল সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তরিতা ইচ্ছে করে এমনভাবে ল্যাং মারতে চাইছিল সুধাকে যাতে সুধা পড়ে যায়, আর সুধার সাথে সাথে মঙ্গল কলসির জলটাও পড়ে যায়। কিন্তু সুধা পড়ে যাচ্ছিল ঠিকই, তবে ধরে নিয়েছে তেজ। আর ঠাম্মি তখন বলে, এই তো আপদে বিপদে সব সময় দুজনা দুজনকে এইভাবেই আগলে রাখবে, তাহলেই দেখবে সংসার জীবন অনেক ভালো থাকবে। তরিতা মনে মনে ভাবে, সর্বনাশ, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম এই বোধহয় ঠাম্মি আমাকে ধরে ফেলেছে। যাক, তাহলে সব কিছু ঠিকই আছে। অন্যদিকে বারবার করে একটা কথাই সুধা ভাবতে থাকে, ঠাম্মিকে সমস্ত সত্যিটা কখন বলতে পারবো, কখন একটু নিজেকে যে হালকা করতে পারবো সেটাই বুঝতে পারছি না। তবে সত্যি তো আমি বলবোই, আমাকে সত্যিটা বলতেই হবে। এর মধ্যেই সুধা বলে, ঠাম্মি, আপনার সাথে আমার কিছু কথা আছে। ঠাম্মি তখন বলে, যত কথাই থাকুক না কেন, পরে সে কথাগুলো বলবে, কেমন? এর মধ্যেই সুধার বাড়িতে অশান্তি হতে থাকে। দোয়েল বলে, এই যে বৌদি, এটা একদম ঠিক হলো না। সুধাকে এইভাবে মিথ্যে বলিয়ে ওই বাড়িতে পাঠানো হলো। কি ভেবেছ সুধা ভালো থাকবে? সুধা যখন সত্যিটা সবাইকে বলবে না, তখন দেখো কেমন অশান্তি হয়। অদিতি বলে, ওই মেয়ের জন্যই তো ওই মেয়ের ডিভোর্স কেস মেটাতে গিয়ে 30 লক্ষ টাকা দেনা করতে হয়েছে। সার্থকের বসকে এমনভাবে মেরেছিল, তারপরে পালিয়ে এসেছিল, কত কেসকামারি না চললো। ওই মেয়ের মাথায় ছিট আছে, আর সেটা যখন ওই পরিবারের লোক জানতে পারবে, আবারও এই বাড়িতেই পাঠিয়ে দেবে। তখনই ঠাম্মি বলে, হবে না, হবে না, এসব কিচ্ছু হবে না। আমার সুধা সত্যি খুব ভালো মেয়ে, ও দশভুজার মতন ওই সংসারকে আগলে রাখবে। সুধার সাথে কেউ অন্যায় করলে সুধা তখনই ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু তোমরাও কম অন্যায় করনি। আজকে তোমরা স্বীকার করছো না যে তোমরা কত কিছু পেয়েছো সুধার থেকে, কৃতজ্ঞতা বোধটাও তোমাদের নেই। কিন্তু সুধা ওই বাড়িতে থাকবে, ভালোভাবেই থাকবে, কথাটা মিলিয়ে নিও। এর মধ্যেই ঠাম্মি নিয়ে এসেছে বড় বউয়ের মুকুট, আর বলে, এই মুকুটটা হলো আমাদের বাড়ির বড় বউরা পেয়ে থাকে এই মুকুটটা আর কি। তো এই মুকুটটা আমি তোমার মাথায় পরিয়ে দেবো নাথ বৌমা। তারপরে এই সংসারের সমস্ত দায়িত্ব তুমি নেবে, এই সংসারে রাজ করবে তুমি, তুমি হবে পরবর্তীর উত্তরাধিকারের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। আর এই সমস্ত কথা শোনার পরেই সুধার বারবার করেই একটা কথা মনে হয়, সত্যিটা না জেনেই হয়তো ঠাম্মি এসব করছে, সত্যিটা জেনে গেলে হয়তো এসব কিছুই করতো না। সত্যি ঠাম্মি, আমার খুব খারাপ লাগছে, কিন্তু আমি চাইলেও কিছু করে উঠতে পারছি না। ঠাম্মি মনে মনে একটা কথাই ভাবতে থাকে, যা হচ্ছে সেটা ভালোই হচ্ছে। এরপরেই সুধাকে সেই মুকুটটা পরিয়ে দেয়। তরিতার একদমই ভালো লাগে না। তরিতা ভাবে, এই সব কিছু তো আমার পাওয়ার কথা ছিল, আমি কিছুই পেলাম না, আমার জীবন থেকে সব কিছুই হারিয়ে গেল। এরপরেই সুধাকে বারবার করে তেজ বলতে থাকে, আপনি এখন কোনো কথা ঠাম্মিকে বলবেন না, একদমই না। এর মধ্যেই ঠাম্মি বলে, নাথ বৌমা, তুমি কি বলবে বলছিলে জানো? আসলে আমি না আজকে এক্ষুনি মুম্বাইয়ের গজাননের মন্দিরে যাব, অনিমেষ দাদুভাইও আমার সাথে যাবে। আসলে আমি তোমাদের মঙ্গলের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। আর বাকি যা নিয়ম আছে, স্ত্রী আচার বলো, কাল রাত্রি বলো, ফুলসজ্জা, বহুবা যা যা আছে আর কি, সব তোমারই দুই শাশুড়ি তোমাকে বুঝিয়ে দেবে। তেজ দাদুভাই, আমি কিন্তু তোমার ওপরে দায়িত্ব করে সুধা দিদিভাইকে রেখে যাচ্ছি, তুমি কিন্তু অবশ্যই তার দেখভাল করবে, কেমন? এর মধ্যেই সুধা যেই কথাটা বলতে চাইছিল, ঠাম্মি সেই কথাটা শুনতেও চেয়েছিল। কিন্তু তারপরেই অনিমেষ বলে, ঠাম্মি চলো, আমাদেরকে বেরোতে হবে, হাতে সময় বেশি বাকি নেই। ঠাম্মি তখন বলে, ঠিক আছে চলো তাহলে আমরা বেরোই। এরপর ঠাম্মি তো বেরিয়ে যায়। আর তখন ঠাম্মি বেরিয়ে যাওয়ার আগে সুধা ঠাম্মির কাছে বলে, ঠাম্মি, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি, আপনি যতক্ষণ না আসছেন এই সংসার দেখভাল করার দায়িত্ব আমার। ঠাম্মি তো শুনেই খুব খুশি হয়ে যায়। ঠাম্মিকে নমস্কার করে সুধার, তারপর ঠাম্মি বেরিয়ে যায়। ঠাম্মি বেরিয়ে যেতে না যেতেই তরিতা তাড়াতাড়ি করে ফোন করেছে ইমনকে, আর বলে, ঠাম্মি এইমাত্র বেরিয়ে গেল। ইমন তখন বলে, উফ, যেই খবরটা তুমি দিলে না, দারুণ দারুণ খবর, কোনো কথা হবে না, আমার কিন্তু খুব ভালো লেগেছে, এরপরেই আমি তেজের কাছাকাছি যেতে পারবো। অন্যদিকে পুজো করতে থাকে সুধার মা, আর বলে, ঠাকুর তুমি দেখো আমার মেয়েটা যেন সুখী হয়, অনেক কষ্ট পেয়েছে জীবনে, অনেক কষ্ট করে আজকে এই জায়গাটাতে এসেছে, আমি কখনোই চাই না ওর কোনো ক্ষতি হোক। আমার কপালেও যদি কিছু সুখ লেখা থাকে সবটা তুমি ওর নামে লিখে দিও, কিন্তু আমি চাই ও সুখে থাকুক। ঠাম্মি তখন বলে, বৌমা, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমাদের সুধা তার কাজ দিয়ে শ্বশুরবাড়ির সবার মন জয় করে নেবে, মিলিয়ে নিও আমার কথাটা। সুধার মা তখন বলে, তাই যেন হয় মা। এর মধ্যেই স্ত্রী আচার শুরু হচ্ছে, আর প্রথমে আংটি খোঁজা শুরু হয়। তেজকে সবাই মিলে বলে, তেজের বাবা কাকারা, যে শোন তেজ, আমরা কিন্তু কোনো ছেলেই হারিনি, সমস্ত প্রতিযোগিতায় কিন্তু জিততে হবে, মনে রাখিস এই বসু মল্লিক পরিবারের ছেলেরা কিন্তু
বৌদির কাছে কখনো নত হয় না, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিস। এরপরেই তেজ আর সুধা দুজন মিলে আংটি খুঁজতে শুরু করে। ডলি তখন বলে, বৌদি ভাই, আংটিটা কিন্তু তোমাকে খুঁজে পেতেই হবে, কারণ এই বাড়ির কিছুটা ধ্যান ধারণা তোমাকেও বদলাতে হবে, বুঝেছো? এরপরেই সুধা আংটিটা পেয়ে গেছে, আর সুধা তখন সবার সামনে আংটিটা তুলে ধরলে তেজ খুব রেগে যায়। আর তখনই সবাই মিলে বাহবা দেয় সুধাকে, আর বলে, এই তো আমাদের বৌমা পেয়েছে আংটিটা। তখনই তেজের মা বলে, এই প্রথম স্ত্রী আচারে আমাদের বাড়ির কোনো বউ জিতলো। অবশ্য আগে তো এরকম চালাক বউ আসেনি। সুধা সত্যিই খুব চালাক, খুব ধৈর্য সহকারে সব কাজ করে। এই রকম চালাকি তো দরকার, যে তার উপস্থিত বুদ্ধি দিয়ে, চালাকি দিয়ে সমস্তটা জয় করে নেবে। তেজ তো হেরে গেছে। তেজের বাবা কাকা বলে, হ্যাঁ রে তেজ, শেষ পর্যন্ত হেরে গেলি, কিন্তু এর পরের খেলাগুলো কিন্তু জিততেই হবে। এরপরেই মনে মনে তেজ ভাবতে থাকে, প্রত্যেকটা খেলাই তো আমি অলরেডি হেরে বসে আছি, আর কি জিতবো। অন্যদিকে সুধাকে যে সমস্ত গয়নাগুলো বসু মল্লিক পরিবার থেকে দিয়েছিল বিয়ের দিন পরানোর জন্য, সেই সমস্ত গয়না তো পরানো হয়নি। অনেক গয়নাই পরিয়েছিল, আবার অনেক গয়না পরানোও হয়নি। সেগুলো সব কিছু গুছিয়ে দিচ্ছে সুধার মা। ঝিনুককে বলে, শোন, এগুলো কিন্তু সাবধানে ওই বাড়িতে দিয়ে আসতে হবে, কেমন? অদিতি এসে বলে, কাকিমা আমি তো আছি, আমি গুছিয়ে দিচ্ছি। এরপরেই ঠাম্মি বলে, আমার সুধা ওই বাড়ির রাজরানী হয়েছে, আর কি চাই আমাদের? অদিতি বলে মনে মনে, রাজরানীর থেকে একটা গয়না আমি নিলে তেমন কিছু হবে না, বলিস তাড়াতাড়ি করে একটা গয়না সাইড করে দেয়। ঝিনুক তখন মনে মনে বলে, বৌদিভাই তো কোনো কাজই করতে চায় না, হঠাৎ করে এসেছে কাজ করতে, ব্যাপার তো কিছু একটা আছেই নিশ্চয়ই। অন্যদিকে সুধার সাথে এবারে তেজের পরবর্তী খেলা। দুজনেরই টোপরের কিছুটা অংশ জলে ঘুরিয়ে ছেড়ে দেওয়া হয়, আর দুজনে একে অপরের সাথেই পুরো লেপ্টে রয়েছে আর চলছে। এটা দেখার পর তেজের মা বলে, দেখো দেখো কি সুন্দর আমার তেজ আর সুধা একসাথে সারা জীবন চলবে, এটা দেখেও খুব শান্তি লাগছে। সুধা কিন্তু সমস্ত খেলায় জিতে যাচ্ছে। জ্যোৎস্না তখন বলে, দাঁড়াও মা, এর পরবর্তী খেলাটাতেই তো আসল মজা হবে। আমার ভাইয়ের রাগ ভাঙাতে হবে সুধাকে, তাহলেই বুঝবো যে সুধা সব খেলায় জিতে গেছে। তখনই বাকিরা বলে, এই কাজটা কিন্তু মোটেই সহজ নয় সুধা, এটা কিন্তু তোমাকে করতেই হবে। তেজ তো রাগ করে বসে আছে। সুধা বলে, আমি জানি বসু মল্লিক পরিবারের একটা ঐতিহ্য আছে, কিন্তু সমস্ত ঐতিহ্য কিছু না কিছু সময় ভেঙে যায়। এরপরে তেজের হাতটা ধরে বলে, আমি আপনার সাথেই আছি, আমি আপনার আপদে বিপদে সবসময় পাশে থাকবো। ঠাম্মি আমাকে এই দায়িত্বটুকু দিয়ে গেছে। বাড়ির সবাই খুব খুশিতে আছে। এখন যদি আপনি রাগ করে থাকেন, তাহলে সবার মনটাই খারাপ লাগবে। এরপর কিছুতেই তেজে রাগ ভাঙাতে পারে না। সুধা আরেকটু হলেই পড়ে যাচ্ছিল। পায়ে ক্ষত জায়গাটা আবারও ব্যথা লাগলে সুধা চিৎকার করে ওঠে। আর তখনই তেজ বলে, দেখি দেখি কি হলো? এরপরই সবাই বলে, এই তো দাদাভাইয়ের রাগ গলে একেবারে জল হয়ে গেছে। তখনই তেজ একটু লজ্জা পেয়ে বাইরে চলে যায়। সুধা শাশুড়ি মা মানে তেজের মা বলে, এই তোরা না এমনভাবে বললি, আমার তেজটা লজ্জা পেয়ে একেবারে বাইরে চলে গেল। এরপরের দিন দেখা যায় রাত হতেই ইমন বাড়িতে আসার জন্য ফোন করে তরিতাকে। তরিতা দরজা খুলে দেয় আর বলে, জানো তো দাদাভাইয়ের ঘর কোনটা, চলে যাও। ইমন তেজকে ফোন করে বলে, তেজ আমি চলে এসেছি। তেজ তখন বলে, হোয়াট, তুমি এত রাতে এই বাড়িতে কি করতে এসেছো? তেজ ফোন ছেড়ে দিয়ে ইমনকে খুঁজতে বেরোয়। আর রাতের বেলায় আওয়াজ পেয়ে উঠে পড়েছে সুধা, আর ভাবে চোর এসেছে। ইমনকে দেখতে পেরে ইমনের পেছন পেছন যেতে থাকে আর বলে, কে কে ওখানে? ইমন তখন তাড়াতাড়ি করে চলে যাচ্ছিল, আর একটা ফুলের দেখা যায় টব ভেঙে দিয়ে চলে যায়, আর তার মধ্যেই পড়ে গেছে সুধা। কিন্তু সুধা পড়ে গিয়েও থামেনি, সেই টবটা দিয়ে এমনভাবে বাড়ি মেরেছে ইমনের মাথায় যে ইমন পড়ে যায়। আর তারপর দেখে তো অবাক হয়ে গেছে পুরোপুরি তেজ।